ওই সন্তান চট করে লাফ দিয়ে ওঠে। ওঠার পরে তখন বলে, এই ভুলেও হারকিন ধরাবো না, আমি যা বলি তা শোন। এই কথা বলার পর তখন তার বাবার তো মনে করেন যে হাত পা কাঁপতে লেগে গেছে, ভয় ধরে গেছে, মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। ঠিক সেই সময় বলতেছে, আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম আমি মোহাম্মদ আবু রায়হান, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটা তেঁতুল গাছকে কেন্দ্র করে। সেটা হচ্ছে আমাদের নওগাঁ জেলা ধামুরহাট থানা এবং আলতা দিঘির একটা গল্প। এই যে ঘটনাটা আজকে যে ঘটে গেছে, যে ঘটনাটা সেটা আমার সঙ্গে শেয়ার করা হয়েছিল এই জিনিসটা। তো আমি সেই সময় কখনো ভাবতেও পাইনি যে আসলে আমি সেই গল্পটা আপনাদের সামনে উপস্থাপনা করব। তো এই গল্পটা আপনাদের এর আগের এপিসোডে বলা হয়েছে যে তেঁতুল গাছে যেটা আমার সঙ্গে যে ঘটনাটা শেয়ার করা হয়েছিল, তো সেই কথাটা আপনাদেরকে এর আগের এপিসোডে বলেছিলাম তেঁতুল গাছের একটা গল্পতে। তো সেই ঘটনাটাই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করতে যাচ্ছি। তো ঘটনাটা ছিল 2009 সাল। তখন আমরা নওগাঁ সদর থানাতে অলিম্পিক এবং তিব্বত কোম্পানির যে ডিলার ছিল, তো সেই ডিলারের আন্ডারে চাকরি করতাম এবং সেখানে প্রত্যেকটা বছর পিকনিকের অনুষ্ঠান করা হতো বছর শেষে। তো তখন সেই সময় প্রতি বছরের মতো আয়োজন করা হয় ওইবারেও 2009 সালে, কিন্তু সেটা ছিল একটু ভিন্ন ধরনের। তো বছর শেষ, সে বছর পিকনিকের আয়োজন হয়নি। তো ছেলেপেলেতে কাজ একটু তখন অমনোযোগী হয়। কোম্পানির যে জেনারেল ম্যানেজার ছিল, অর্থাৎ আমাদের ডিলারের যে ম্যানেজার ছিল, তখন সে উপস্থাপনা করে আমাদের মাঝে, ক্যারে তোদের কাজকর্ম হচ্ছে না, ব্যাপার কি? তখন সবাই একযোগে বলা হয় যে এবার বছর চলে গেল, পিকনিক হলো না, এই জন্য কাজের প্রতি অমনোযোগী। তো কইছে আচ্ছা ঠিক আছে, বসের সাথে আলোচনা করে কবে কি সিদ্ধান্ত নেবে, তোরকে যখন দাবি দাও আমরা তুলে ধরি। পরের দিন আসে, আমাদেরকে জানানো হয় মার্চ এপ্রিল মাসের দিকে পিকনিকটা করা হবে। এই মার্চ এপ্রিল মাসে তখন সেই পিকনিকের আয়োজনটা করা হয় এবং সে মার্চ এপ্রিল মাসে আমরা চলে যাই আলতা দিঘি। সেখানে যাই, যখন সে আলতা দিঘিতে যখন পৌঁছি, সেখানে নামলাম, নামে দেখি বিশাল বড় এক দিঘি। দিঘির এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মনে হয় যে দেখা যায় না, এরকম একটা পরিস্থিতি। আর দিঘির শেষ মাথাতে ইন্ডিয়ার বর্ডার। তো যাই হোক বন্ধুরা, এক পর্যায়ে সেই সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে ফিরে দেখি এবং ঘোরাফেরা যখন শেষ, তখন গ্রামের দিকে ঢুকি। পূর্ব দিকে কয়েকটা বাড়ি ছিল, বেশ কয়েকটা, আনুমানিক 10 থেকে 12টা বাড়ি ছিল সেই সময়। এখন হয়তো বা বাড়ি ঘরের সংখ্যা বৃদ্ধি হতে পারে। তো এক পর্যায়ে তখন সিগারেট বিড়ি খাওয়ার জন্য তখন দোকানে যায়। তো দোকানে যায়, তখন সিগারেট নিই, নেওয়ার পর তখন দেখি হঠাৎ করে চোখে পড়ে, কি আর বলবো, বিশাল বড় এক তেঁতুলের গাছ। তেঁতুলের গাছ বলে তেঁতুল না, তেঁতুল গাছে ঝুমঝুম করে ধরে আছে তেঁতুলের পাতা এবং তেঁতুল পাতা আর তেঁতুলের সমান সমান, এত পরিমাণে তেঁতুল, যা দেখে লোভ আর সামলাতে পারলাম না। তখন আমি হঠাৎ করে বলেই বসলাম যে কাকা, তেঁতুল গাছে এত তেঁতুল ধরে আছে, কেউ খায় না? তো কয় যে খাবে কে, গাছের কেউ ওঠেই না, খাবে ডাকে। তখন বললাম যে তাহলে তেঁতুল কি খাওয়া যাবে, কেউ কিছু করবে না তো? কয় তুমি উঠতে পারলে পারো, এই কথা তখন বলল। তখন আরো 3জন ছিল, রাসেল এবং রুহুল আলামিন। ওরা তখন বললো দুনিয়া ছেড়ে তো তেঁতুল খাওয়ার মন চাচ্ছে বেটি ছেলের মতো। আমি বললাম তেঁতুল তো একটা শৌখিন জিনিস, এই জিনিসটা দেখলে তো সবারই তো মুখে পানি চলে আসে। আলামিন তখন কয়েছে যে উঠে উঠে পার, কাকা তো করলে কেউ কিছু করবে না। ও কথা বলার পর তখন যায় গাছের কাছে যায়, দেখি তো গাছ তো ওটা এত গাছ না, আমরা 2জন মিলে এরকম ভাবে ধরা ফেললাম, 2জন মিলে এরকম ভাবে ধরলাম গাছটা, গাছের গোড়া যেটা। তখন টেনশনে পড়ে গেলাম, গাছে তুটি কি করে, এই তো মহা ঝামেলাত পড়ে গেলাম। তো তখন যাই হোক এক পর্যায়ে চিন্তা করে দেখি যে সামান্য কিছু উঁচে একটা হ্যাঙ্গার ডাল আছে, যে ডালটা বের হয়ে গেছে। তো ওটা ধরে লাফ দিলাম, লাফ ধরে ঝুল্লু দিয়ে তখন উঠলাম। উঠে আর তো সামনে ওঠার বুদ্ধি নেই, কারণ গাছ তো অনেক মোটা। তো তখন ওই সময় দেখি ডালগুলোর নিচে যেগুলো ঝুলে আছে, সেই ডালগুলো তখন ধরে বানরের মতন করে ঝুলে উঠলাম। তো ওঠার পর একটা দুটা করে তেঁতুল নিজেও খেতে লাগলাম এবং নিচে ফেলাতে লাগলাম। তো তেঁতুল ফেলানা দেখে আশেপাশে 1জন 2জন 3জন করে জড়ো হলো। তো তখন সবাই অবাক হয়ে দেখেছি 3-4জন লোক। হঠাৎ করে যখন ঠিক তেঁতুল গাছের মাঝামাঝি যখন উঠলাম, মোটামুটি এতগুলো করে যখন তেঁতুল ফেলাবার লাগলাম, তখন বাড়ির জন্যে আমরা 4-5জন লোক, এত তো লাগবে না, হয়তো আরো কেউ খাবে বাসের মধ্যে, যে এই মনে করে তখন আর একটু তেঁতুল ধরে পারলাম। তো ধরে যখন পারলাম ফেলে যখন দিলাম, ঠিক সেই সময় পাড়ার লোকজন সবাই বের হয়ে চলে আসছে, প্রায় তেঁতুল গাছে কেউ উঠেছে। তখন নিচ থেকে 3 বন্ধু বলতেছে চাচি আমরা উঠেছি একটু তেঁতুল খাওয়ার জন্য।
তো তখন বলছি যে তেঁতুল গাছের যখন উঠিছো তাহলে আমাকে কত তেঁতুল খাওয়াও। তো এই কথা শুনে তখন আমার মনটাই একটু আনন্দ হয়, তেঁতুল খাবেন না করে গাছে উঠেছি, এরা কথা আবার তেঁতুল খাবেন আপনারা খান, সমস্যা নেই। গাছ ঝোকায় যখন তেঁতুল ফেলাতে লাগলাম তখন হট করে বাড়ি থেকে একজন বয়স্ক মুরব্বী লোক আসে বলতেছে, রে বাবা তোমাকে বাড়ি কোন জায়গা? তো আমরা তখন বললাম গাছের থেকে। আমি তখন বলছি যে আমার বাড়ির নওগাঁ। আর নিচ থেকে তিনজন বলতেছে আমাদের বাড়ি নওগাঁ। তো বলতেছে বাবার এই গাছের যে উঠিছো এই গাছ তো ভালো না বাবা। এই কথা বলার পর বলতেছে কে? বলছে গাছ ভালো না বাবা, গাছ দোষান্ত, ভুল করে যেহেতু উঠে পড়েছো গাছ নেমে আসো। এই কথা তখন বলিছে তখন রুবেল নামের ছেলেটা তখন বলতেছে গাছ দোষান্ত। কয়েছে হ্যাঁ, কে কি আছে এই গাছের? গাছে ভূত থাকে। তো ভূত থাকে তো তখন সেই রুহুল বলতেছে ধুত্তেরি, আমাকে যাইতে বড় ভূত আর কেউ আছে নাকি দুনিয়ার? এই কথা বলার পর তখন সে আমার মতো করে ডাল বেয়ে তখন সে ওই গাছে উঠলো। ওঠার পর পাড়ার লোকজনের সবাই বলতেছে তিতুল একটু পারে দাও বাবা, আমরাও খাই। উঠিছে যখন একটু ঝোকান দাও। তো তিতুল পাড়া এক পর্যায়ে তখন এক গাছের শেষ, আমরা দুইজন মিলে এক গাছ অর্ধেক তিতুল নামিয়ে দিলাম। পাড়ার লোকজন সবাই মনে করেন যে তিতুল খাওয়ালে ব্যস্ত আর তিতুল কুড়ানালে ব্যস্ত। তো যাই হোক এই গাছ থেকে ওই গাছে এরকম করে মোটামুটি 1-1.5-2 ঘন্টা ধরে তিতুল পারলাম, নিজেরাও খেলাম, পাড়ার লোকজনকে খাওয়ালাম। সে তিতুল পাড়ে আসে তখন ওই কাকার দোকানে আবারও পুনরায় বসার পর তখন সে কাকাকে বলি যে ঘটনাটাকে আমাদেরকে একটু খুলে বলে। তো তখন সে কাকা আমাদেরকে বলে যে গত 2 বছর আগে একটা ঘটনা ঘটছিল বাবা, সংক্ষেপে শোনো। তো তখন বলতেছে যে পাশের বাড়ি পূর্ব দিকে যে বাড়িটা দেখলে, এই বাড়ির এক মেয়ে মানুষ রাতের বেলা প্রস্রাব করতে পারাতে বদনা হাতে ফেলবে। হঠাৎ করে তার চোখ নজর দেয় ওই দিকে, দেখে যে তিতুল গাছের সমান একটা মানুষ জুব্বা, বিশাল বড় এক জুব্বা পাঞ্জাবি পরে মনে করেন যে কেবল বের হয়েছে। ঠিক ওই সময় ওই মহিলাটা তখন তার নজরে পড়ে যায়। যাওয়ার পরে মনে করেন যে থাপ করে ওর হাতে থেকে বদনা পরে চিৎকার করে ওঠে, ও বাবারও মারো করে চিৎকার করে উঠে ওখানে অজ্ঞান হয়ে যায়। তো এই চিৎকার শুনে তখন তার পরিবারের লোকজন বের হয়ে আসে। আসার পর তখন তার মুখ চোখে পানি দেয়। দেওয়ার পর তখন বলে কি হয়েছে? তখন সে আবল তাবল বকা শুরু করে, খিটখিট খিটখিট করে হাসে। তখন কি করে না করে হুঁশ না। তখন তাদের আর বুঝতে বাকি রইল না যে সেই উপরা দৃষ্টি ভর করেছে। তো তখন পরের দিন সেই রাতের বেলা কষ্ট করে থাকলো। পরের দিন তারা একটা কবিরাজকে ডেকে নিয়ে আসে, ঝাড়া ফুঁক দেয়। দেওয়ার পর তখন সে বকে ওঠে, মানে তখন যে যার উপর ভর করেছে সে তখন বকে যে ওই এমন সময় প্রস্রাব করবা বাড়াতে আমিও তখন আমার গাছের থেকে আমি বের হয়েছি, আমার সামনে তখন নাপাক শরীরে দেখা পড়েছে, আমার ছিঁয়া পড়েছে, যার কারণে আমি অজ্ঞ হয়েছি। তো এখন থেকে তোরা জানে রাখ, যখন আমরা বের হবো তখন কেউ তোরা বের হবে না। এই কথাটা বলে। তো বলার পর তখন তারা একটু অনুরোধ বিনোরোধ করার পর তখন স্বেচ্ছায় তখন সেই ছেড়ে দিয়ে চলে যায়। তো তারপর থেকে ওই পাড়ার লোকজন ভয়েও রাতের বেলা যদি প্রস্রাব করতে পারে একা বের হয় না, তো 1-2 জন সাথে করে নিয়েই বের হয়। এই একটা ঘটনা গেল। আমি বললাম যে তখন তারপরে ঘটনা হচ্ছে আজ থেকে আরো 3-4 বছর আগে ওই 2 নাম্বার তেঁতুল গাছের উত্তর দিকে যে বাড়ি, ওই বাড়ির এক ছোট ছেলে এরকম খেলতে খেলতে ওই তেঁতুল গাছের থেকে 2-5 হাত দূরে যে প্রস্রাব করে। তো প্রস্রাব করার পর তখন সে ছেলে তো খেলবার চলে গেছে, ওই তো না বাল্য তো অতটা বোঝে না। রাতের বেলা যখন ঘুমাতে গেছে গভীর রাতে তখন ওর নাক মুখ দিয়ে একাই হলহল হলহল করে রক্ত পড়েছে। আর ওই তখন 2 হাত দিয়ে চিৎকার চেঁচামেচি করে বেড়াইছে। চিৎকার চেঁচামেচি যখন করে বেড়াইছে ওর বাপ মা উঠে ওর বাপ কেবল নিচে নামবিছে হারিকেন ধরাবে, তখন ওই সন্তান চট করে লাফ দিয়ে ওঠে। ওঠার পরে তখন বলে এই ভুলেও হারিকেন ধরাবো না, আমি যা বলি তা শোন। এই কথা বলার পর তখন তার বাবার তো মনে করেন যে হাত পা কাঁপতে লেগে গেছে, ভয় ধরে গেছে, মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। ঠিক সেই সময় বলতেছে তো ছেলে খেলতে খেলতে যায় আজকে আমার তেঁতুল গাছে গোড়ার যায় প্রস্রাব করে আনছে, তেঁতুল গাছে গোড়ার প্রস্রাব করার কারণে আজকে তোর ছেলের এই শাস্তি। তো তোদের এলাকাতে আমরা থাকি অনেক দিন থেকে, তোরা জানিস না, তোরা জানা সত্ত্বেও তোর সন্তান কি জন্য যায় ওখানে প্রস্রাব করলো, আর এই প্রস্রাব করার জন্য তোর সন্তানের আজকে এই ক্ষতিটা হলো, তোর সন্তানকে আজকে আমি মারে ফেলবো, তোর সন্তান কেন ওখানে প্রস্রাব করলো। তখন তারা অনেক অনুরোধ করে যে বাবা তোমরা আমাদের এলাকার থাকো, তোমরা আমাদের সীমানার উপরে থাকে আমাদের এত বড় ক্ষতি এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। তো তখন এই কথা বলার পর তারা বিভিন্ন ধরনের হাত পাও কাউমাও করে। তো তখন বলতেছে যে এক পর্যায়ে তারা বলতেছে যে ঠিক আছে তোদের জায়গা তোদের জমিতে আমরা যেহেতু থাকি, এবারের মতো তোর সন্তানের প্রাণটা ভিক্ষা দিলাম, কিন্তু কালকে সকালবেলা হওয়া মাত্রই সবার আগে যায় ওই গাছের গোড়া লেপে দিয়ে, গাছের গোড়া না গাছের আশেপাশে ওই এলাকা লেপে দিব, আর তোর সন্তানকে ভালোভাবে নিষেধ করবো, ভুলেও যেন এই
তেঁতুল গাছের আশপাশে যেন না যায়, বা ওই এলাকার লোকজন যেন ওই তেঁতুল গাছের আশপাশ যেন না যায়। এই কথা বলার পর তখন সেই সন্তান থাপ করে আবার চকির উপরে পড়ে যায়। তখন তার বাবা হারকিনটা নেয়, হারকিন ধরানোর পর তখন দেখে যে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেছে। তো তখন সে নাক মুখে রক্ত মুছে দেয়, পরিষ্কার করে দেয়। দেওয়ার পর সেই রাতে তো তারা মনে করেন যে আতঙ্ক একটা বিরাজ করে তাদের মধ্যে, তাদের একটা ভয় ধরে যায়, একটাই সন্তান যদি কিছু হয়ে গেল না। তো যাই হোক, এই কথা বলার পর সেই রাতে তারা আর সারা রাত ঘুম আসে না, এই আতঙ্কের মধ্যে রাতটা পার করে। পরের দিন সকালবেলা ফজর আজান যখন দেয়, ওই সময় তারা মাটি কিছু নেয় এবং পানি বালতি নিয়ে সুন্দর করে তারা লেপে পুঁছে দিয়ে পানি মারে, চারিদিকে একেবারে পানি মারে, মায়ের লেপে দেয়। লেপে দিতে তখন দুটা লোক ওই প্রতিবেশী বলতেছে, কি হয়েছে, গাছে গোড়া লেপে দিচ্ছি? কয়, বুবু এ ঘটনা, কালকে আমার ছেলের লাখ মুখ রক্ত তুলেছে। হ্যাঁ, বলছে আমার ছেলেগুলো এটি আসে ভুলে মুতে গেছে, এটি মুতিছে, এই কারণে আমার ছেলের লাখ মুখ রক্ত তুলেছে, মারেই ফেললো নি। আমরা অনুরোধ করে কামা করে দয়া করে প্রাণটা ভিক্ষা লিছি, এই জন্য আসে আমি লেপে দিচ্ছি। তো তখন সাথে ওই মহিলারাও যায়, মনে করেন যে 3-4 জন মিলে গাছের গোড়াগুলো লেপে দেয়। তখন থেকে সেই পাড়ার লোকজন ওই তেঁতুল গাছে আর কখনো কেউ সরে না, বা ওই তেঁতুল গাছের আশপাশ কেউ যায় না। যতটুকু বাতাসে তেঁতুল পড়ে চৈত্র মাসে, ওই তেঁতুলগুলোই তারা খুঁড়ে খায়। তো এই কথাটা যখন আমাদের সামনে যখন বলে, তখন তো আমাদের হেঁটু কাঁপা শুরু হয়ে যায়, না জানি আজকে আমাদের কি হয়। তখন এই কথা শোনার পর আমরা চারজনের মুখের দিকে তাকাই, আল্লাহ আজকে আমাদের ভাগ্যে না জানি কি হয়, না জানি কি হয়। তো তখন রুহুল বলতেছে, রুহুল আর রাসেল, মরলে মর্ম, দুনিয়ার জন্ম নিয়েছি, মরা তো লাগবে একদিন, না 2 দিন আগে মর্মতে কি হয়েছে। তো তখন আমরা তার সাথে সুরেতে একটা সুর মিলে মনের মধ্যে একটা কনফিডেন্স নিই। তো তখন তারপরে যে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে রওনা দিই। এখানে আসে যখন রাত আনুমানিক সন্ধ্যা 7টা বাজে যায়, তখন আমরা বাস থেকে নামার পর সবাই যে যার মতো করে এক জায়গা সবাই জড়ো হওয়ার পর তখন সবার সাথে দেখা সাক্ষাৎ করে যে যার বাড়ি চলে যায়। এবং আমরা 4 জন একসঙ্গে আমাদের নওগাঁ ব্রিজ পার হয়ে পায়ে হেঁটে, এবং আমরা 4 জনে শুধু 4 জনের কথা বলি, এই আমরা তো ভুলে তো তেঁতুল গাছে তুলেছি, না জানি কি হয়। সেই রাতে আমরা যে যার মতো করে বাড়িতে যাওয়ার পর পরের দিন সকালবেলা যখন আমরা 4 জন একত্রিত হয়ে অফিসে, তখন আমরা বিশ্বাস করি যে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাচ্ছে, আমাদের কোনো ক্ষতি হয়নি। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের এই তেঁতুল গাছের গল্প। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের জীবনে যদি এইরকম কারো কোনো ঘটনা ঘটে থাকে, সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন, অথবা আপনি নিজে রেকর্ড করে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। তো আমরা চেষ্টা করব আপনার গল্পটা যেন আপনার মতো করে উপস্থাপনা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।